আমার মনে হয় বেশিরভাগই একটি বাড়ি বা একটি গাড়ি কেনার জন্য ব্যাংকারের কাছে ঋণের জন্য আবেদনপত্র ভরেছি। এর নেটওয়ার্থ বিভাগটা কৌতূহলোদ্দীপক, কারণ এর থেকে ব্যাংকিং আর অ্যাকাউন্টিং এর নিয়ম অনুসারে কোন জিনিসটা সম্পত্তি হিসেবে গণ্য করা হয় তা জানা যায়। একদা আমার আর্থিক পরিস্থিতি এমন ছিল যে কেউ আমাকে ঋণ দিতে রাজি ছিল না। তাই আমি আমার নতুন গল্ফ ক্লাব, আর্টের সংগ্রহ, বই, স্টিরিও টেলিভিশন, আরমানি স্যুট, হাত ঘড়ি, জুতা এবং অন্য ব্যক্তিগত জিনিস সম্পত্তির তালিকায় বৃদ্ধির জন্য যোগ করেছিলাম। কিন্তু আমাকে ঋণ না দিয়ে ফিরিয়ে দেওয়া হলো, কারণ আমার রিয়েল এস্টেটের অন্তত বেশি বিনিয়োগ ছিল। আমি অ্যাপার্টমেন্ট হাউসে বিনিয়োগ করে এত উপার্জন করেছি সেটা ঋণদান কমিটির পছন্দ হয়নি। তারা জানতে চেয়েছিল আমার একটা বেতন সহ চাকরি নেই কেন। তারা আরমানি স্যুট, গল্ফ ক্লাব অথবা আর্ট সংগ্রহের বিষয়ে কোনো প্রশ্ন করেনি। স্ট্যান্ডার্ড প্রোফাইল অর্থাৎ আদর্শ প্রতিমূর্তি অনুরূপ না হতে পারলে জীবন এক এক সময় কঠিন হতে পারে। যখন কেউ বলে যে তাদের নেটওয়ার্থ $1 মিলিয়ন অথবা $1,00,000 অথবা তারও বেশি, আমি আশ্চর্য হই। নেটওয়ার্থ সঠিক না হওয়ার একটা প্রধান কারণ, যে মুহূর্তে আপনি সম্পত্তি বিক্রি করতে শুরু করবেন আপনাকে সমস্ত লাভের উপর একটা ট্যাক্স দিতে হবে। কত লোক নিজেদের গভীর আর্থিক সংকটের মধ্যে ফেলে দেয় যখন তাদের আয় কমে যায়। নগদ টাকা তোলার জন্য তারা নিজেদের সম্পত্তি বিক্রি করে। প্রথমত, তাদের ব্যক্তিগত সম্পত্তি সাধারণত তাদের ব্যক্তিগত ব্যালেন্স শিটে লেখা দামের ভগ্নাংশ দামে বিক্রি করতে পারে, অথবা যদি সম্পত্তি বিক্রিতে কোনো লাভ হয় তাহলে লাভের উপর আবার ট্যাক্স দিতে হয়। তাই আবার সরকার তার লাভের ভাগটা নিয়ে নেয়। এইভাবে তাদের ঋণ শোধের টাকা কমে যায়। তাই আমার মত মানুষ নিজের বা নেটওয়ার্থ বা মূল্য ধার্য তার থেকে কমই হয় তার দাম। নিজের ব্যবসা নিজে শুরু করুন। আপনার দিনের বেলার চাকরি বজায় রেখে রিয়েল এস্টেট কিনতে শুরু করুন। দায় অথবা ব্যক্তিগত জিনিস যা একেবারে বাড়ি পৌঁছালে আর কোনো সত্যিকারের মূল্য থাকে না, তাও বাড়াবেন না। একটা নতুন গাড়ির দাম প্রায় 25% কমে যায় একবার আপনি গাড়িটা কিনে চালিয়ে নেওয়ার পর। এটা একটা সত্যিকারের সম্পত্তি নয়। আপনার ব্যাংকার যদি এটা সম্পত্তি বলে তাও নয়। আমার $400 নতুন টাইটানিয়াম ড্রাইভার কেনার পর চালানো মাত্রই তা $150 মূল্যের হয়ে গিয়েছিল। বড়দের জন্য বলা যায়, আপনাদের খরচ কমান, দায় কমান, পরিশ্রম করে নির্ভেজাল সম্পত্তির ভিত্তি করুন। অল্প বয়সীরা যারা এখনো বাড়ি থেকে বেরোয়নি তাদের বাবা মার উচিত তাদের সম্পত্তি আর দায়ের মধ্যে তফাৎ বোঝানো। তাদের বাড়ি ছাড়ার, বিয়ে করার, বাড়ি কেনার, সন্তান হওয়ার ঝুঁকিপূর্ণ আর্থিক অবস্থা, চাকরিতে জড়িয়ে পড়ার এবং সবকিছু ধারে কেনার আগে তাদের দিয়ে একটা খাঁটি সম্পত্তির শাড়ি প্রস্তুত করান। আমি অনেক অল্প বয়সী দম্পতিকে দেখি যারা বিয়ে করে এবং নিজেদের এমন এক জীবনযাত্রার জলে জড়িয়ে ফেলে যার ফলে তারা তাদের কর্মজীবনের বেশিরভাগটা সময় দেনা দায়ে বন্দী হয়ে পড়ে। বেশিরভাগ লোকের ক্ষেত্রে সন্তান যখন বাড়ি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, বাবা মার খেয়াল হয় যে তারা অবসর গ্রহণের জন্য যথেষ্টভাবে প্রস্তুত নয়। তখন তারা কিছু পয়সা আলাদা রাখতে থাকে, কিন্তু তখন তাদের নিজেদের বাবা মা অসুস্থ হয়ে পড়েন আর তাদের কাঁধে নতুন দায়িত্ব এসে পড়ে। তাহলে আমি কি ধরনের সম্পত্তি কথা বলছি যা আপনাকে এবং আপনার সন্তানদের সংগ্রহ করার প্রয়োজন? আমার জগতে রিয়েল এস্টেটের বিভিন্ন শ্রেণী রয়েছে। 1, এমন ব্যবসা যাতে আমার উপস্থিতির প্রয়োজন নেই, আমি ওগুলোর মালিক কিন্তু ওগুলোর পরিচালনা করে অন্য লোক। আমার যদি ওখানে কাজ করতে হয় তাহলে ওটা আমার ব্যবসা থাকবে না, আমার চাকরি হয়ে যাবে। স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, অর্থ উৎপাদক, রিয়েল এস্টেট, নোট অর্থাৎ ধার দেয়া, গান বাজনা, স্ক্রিপ্ট, পেটেন্ট ইত্যাদি বুদ্ধিগত ইন্টেলেকচুয়াল সম্পত্তি থেকে রয়্যালিটি, আর যে কোনো জিনিস যার মূল্য আছে, যেগুলো থেকে আয় হয় অথবা যার দাম বাড়ে এবং বিক্রির বাজার ভালো। তরুণ বয়সে আমার শিক্ষিত বাবা আমাকে উৎসাহ দিয়েছিলেন একটা নিরাপদ চাকরি খুঁজতে। আমার ধনবান বাবা আমাকে উৎসাহ দিয়েছিলেন আমার মনের মতন সম্পত্তির জোগাড় করতে। তুমি যদি এটা ভালো না বাসো, তুমি এটা যত্ন করবেন না। আমি ওগুলোর জন্যে বাজার করতে ভালোবাসি। আমি সারাদিন ওগুলো নিয়ে কাটাতে পারি। তাই যখন সমস্যা দেখা দেয় তা কখনোই অত খারাপ লাগে না। তাতে আমি আমার রিয়েল এস্টেটের প্রতি ভালোবাসার কোনো পরিবর্তন আসে না। যারা রিয়েল এস্টেট ঘৃণা করে তাদের এটা না কেনাই ভালো। আমি ছোট কোম্পানির স্টক ভালোবাসি, বিশেষ করে
স্টার্টআপ অর্থাৎ প্রারম্ভিক কোম্পানি, কারণ আমি একজন এন্টারপ্রেনিউর কর্পোরেট ব্যক্তি নই। শুরুতে আমি বড় সংস্থা যেমন স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়া, দি ইউএস মেরিন ক্যারাস এবং জেরক্স কর্পের কাজ করেছিলাম। আমি এইসব সংস্থার ভালো সময় কাটিয়েছি এবং আমার অনেক প্রিয় স্মৃতি আছে, কিন্তু মনের গভীরে আমি জানি আমি কোম্পানি ম্যান নই। আমি কোম্পানি শুরু করতে ভালোবাসি, সেগুলো চালাতে নয়। তাই আমি সাধারণত ছোট কোম্পানির স্টক কিনি, আবার যখন কখনো কখনো আমি কোম্পানিটা শুরু করি তারপর পাবলিক লিমিটেডে পরিণত করি। নতুন স্টক জারি করলেই সৌভাগ্য গড়ে যায়। আমি সেই খেলাটা খেলতে ভালোবাসি। অনেকে ছোট কোম্পানিকে ভয় পায় আর ঝুঁকিপূর্ণ বলে। কথাটা ঠিকই, যদি বিনিয়োগ করতে ভালোবাসেন, ব্যাপারটা বোঝেন আর খেলাটা জানেন, তাহলে ঝুঁকির আশঙ্কা অনেকটাই কমে যায়। ছোট কোম্পানির ক্ষেত্রে আমার বিনিয়োগের কৌশল হলো 1 বছরের মধ্যে সব স্টক বিক্রি করে দেওয়া। অন্যদিকে আমার রিয়েল এস্টেটের কৌশল হলো ছোট দিয়ে শুরু করা আর ক্রমশ ছোট সম্পত্তি বিক্রি করে আরও বড় সম্পত্তির ব্যবসা চালানো, আর এইভাবে লাভের উপর ট্যাক্স দেওয়া বিলম্ব করা। এর ফলে সম্পত্তির মূল্য হঠাৎ খুব বেড়ে যায়। আমি সাধারণত 7 বছরের কম সময় অবধি রিয়েল এস্টেটে নিজের কাছে রাখি। যখন আমি মেরিন ক্যারাস বা জেরক্সে কাজ করতাম তখন বেশ কয়েক বছর আমার ধনবান বাবার উপদেশ মতো কাজ করেছি। আমি দিনে চাকরি করতাম ঠিকই, কিন্তু তবুও নিজের ব্যবসা নিজে চালাতাম। আমার সম্পত্তির তালিকা সম্বন্ধে আমি সজাগ ছিলাম। আমি রিয়েল এস্টেট আর ছোট স্টকের ব্যবসা করতাম। ধনী বাবা সবসময় আর্থিক শিক্ষা বা সাক্ষরতার গুরুত্বের উপর জোর দিতেন। আমি জানতাম অ্যাকাউন্টিং আর ক্যাশ ম্যানেজমেন্ট অর্থাৎ নগদ পরিচালনা যত ভালো বুঝবো ততই বিনিয়োগ বিশ্লেষণ পটু হয়ে উঠব এবং শেষে নিজের কোম্পানি শুরু করতে গড়ে তুলতে সক্ষম হব। সত্যিকার আগ্রহী না হলে আমি কাউকে কোম্পানি শুরু করতে উৎসাহ দেব না। আমি জানি একটা কোম্পানি কিভাবে চালাতে হয়, সেটা কারোর ওপর চাপাতে চাই না। অনেকে চাকরি না পেয়ে একটা কোম্পানি শুরু করার কথা চিন্তা করে, কিন্তু প্রতিকূল পরিস্থিতির সাফল্যে বাধা দেয়। 10টা কোম্পানির মধ্যে 9টা কোম্পানি 5 বছরের মধ্যে ব্যর্থ হয়। যে কটা প্রথম 5 বছর বেঁচে থাকে তারাও 10টার মধ্যে 9টা শেষ অবধি ব্যর্থ হয়। তাই যদি আপনার সত্যি কোম্পানির মালিকানা তীব্র আকাঙ্ক্ষা থাকে তবেই আমি অনুমোদন করছি, অন্যথা আপনার চাকরিটা বজায় রাখুন আর নিজের কাজে মন দিন। যখন আমি নিজের কাজে মন দিন কথাটা বলি, আমি বলতে চাই আপনার সম্পত্তি মজবুত করুন। এতে $1 যোগ হলে কখনো সেটা বেরিয়ে যেতে দেবেন না। মনে করুন একবার $1 আপনার সম্পত্তির সারিতে ঢুকলো, অমনি সে আপনার কর্মচারী হয়ে যায়। অর্থ সম্বন্ধে সব থেকে সুসংবাদ হলো এটা 24 ঘন্টা কাজ করে এবং পুরুষানুক্রমে কাজ করতে পারে। আপনি দিনের বেলায় চাকরি বজায় রাখুন, একজন মহান পরিশ্রমী কর্মচারী হন, কিন্তু আপনার সম্পত্তির সারি গড়ে তুলতে থাকুন। আপনার ক্যাশ ফ্লো বাড়ার সঙ্গে সঙ্গে আপনি কিছু বিলাসদ্রব্য কিনতে পারেন। একটা গুরুত্বপূর্ণ তফাৎ হচ্ছে ধনীরা বিলাসদ্রব্য সবশেষে কেনে আর গরিব আর মধ্যবিত্ত শ্রেণীরা প্রথমেই এসব কেনার প্রবণতা দেখা দেয়। গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর প্রায় বিলাসদ্রব্য যেমন বড় বাড়ি, হিরে, ফার, গয়না অথবা বোট ইত্যাদি কোনো কারণে তারা নিজেদের ধনী দেখাতে চায়। তাদের ধনী দেখায় বটে, তবে বাস্তবে তারা আরও গরিব ক্রেডিট কার্ডের দেনায় ডুবে যায়। বা দীর্ঘ সময় যাবৎ ধনীরা প্রথমে তাদের সম্পত্তি তৈরি করে, ওই সম্পত্তি সারি থেকে যা আয় হয় তা দিয়ে বিলাসদ্রব্য কেনে। গরিব বা মধ্যবিত্ত শ্রেণীরা নিজেদের রক্তজল করা পরিশ্রম থেকে প্রাপ্ত অর্থ আর পৈতৃক সূত্রে প্রাপ্ত অর্থ দিয়ে বিলাসদ্রব্য কেনে। নির্ভেজাল সম্পত্তিতে বিনিয়োগ করে সেটা বাড়ানো হচ্ছে সত্যিকার বিলাসিতা। উদাহরণস্বরূপ, যখন অ্যাপার্টমেন্ট হাউস থেকে আমার স্ত্রী আর আমার অতিরিক্ত উপার্জন হচ্ছিল, আমার স্ত্রী তার মার্সিডিজ গাড়িটা কেনে। এজন্যে তার দিক থেকে কোনো অতিরিক্ত কাজ করতে হয়নি বা ঝুঁকি নিতে হয়নি, কারণ সে অ্যাপার্টমেন্ট হাউসের ব্যবসাটা থেকে গাড়িটা কিনেছিল। তাকে অবশ্যই এর জন্য 4 বছর অপেক্ষা করতে হয়েছিল। ততদিনে রিয়েল এস্টেটের পোর্টফোলিও বাড়ছিল এবং শেষে গাড়ির দাম দেওয়ার মতো যথেষ্ট অতিরিক্ত ক্যাশ ফ্লো দিতে শুরু করেছিল। কিন্তু এই বিলাসদ্রব্যটা, মার্সিডিজ গাড়িটা, একটি সত্যিকারের পুরস্কার ছিল, কারণ সে প্রমাণ করেছিল যে সে জানে কিভাবে সম্পত্তি বাড়াতে হবে। এই গাড়িটার মূল্য এখন তার অন্য যে কোনো সুন্দর গাড়ির চেয়ে অনেক বেশি, অর্থাৎ সে তার অর্থজ্ঞান ব্যবহার করে এটা পেয়েছিল। বেশিরভাগ লোকেরা আবেগতাড়িত হয়ে ঋণে গাড়ি অথবা অন্য কোনো বিলাসদ্রব্য কেনে। হয়তো তাদের একঘেয়ে লাগছিল অথবা তারা শুধু একটি নতুন খেলনা চাইছিল। ঋণে বিলাসদ্রব্য কিনলে কখনো না কখনো সেই ব্যক্তি বিলাসদ্রব্যটির উপর বীতস্পৃহ হয়ে যায়, কারণ এই ঋণ তখন একটি আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। যখন আপনি সময়ের হিসেব করেন, বিনিয়োগ করে নিজের ব্যবসা গড়ে তুলেছেন, তখনই আপনি সেই জাদুস্পর্শের ছোঁয়া লাগানোর জন্য প্রস্তুত। এটাই ধনীদের সবচেয়ে বড় গোপন রহস্য।
যে রহস্য ধনীদের সাধারণ লোকেদের থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। এমন এক পুরস্কার যা আপনার নিজের ব্যবসায় মন দিয়ে গড়ে তোলার পর ধৈর্য সহকারে আপনার জন্য পথের শেষে অপেক্ষা করছে। কর ইতিহাস এবং কর্পোরেশনের ক্ষমতা। পঞ্চম অধ্যায়, চতুর্থ শিক্ষা। কর এবং কর্পোরেশনের ক্ষমতা। আমার মনে আছে স্কুলে আমাদের রবিনহুড অ্যান্ড হিজ মেরি মেন এর গল্প শোনানো হতো। আমার স্কুলের শিক্ষকের মতে এটি একটি কেভিন কাসনার ধরনের রোমান্টিক নায়কের আশ্চর্য সুন্দর গল্প, যে ধনীদের দৌলত লুট করে গরিবদের বিলিয়ে দিতেন। আমার ধনী বাবা রবিনহুডকে নায়ক হিসেবে দেখতেন না, তিনি রবিনহুডকে একজন ঠগ মনে করতেন। রবিনহুড হয়তো অনেক আগেই গত হয়েছেন, কিন্তু তার অনুগামীরা বেঁচে আছে আজও। এখনও আমি প্রায়ই লোকেদের বলতে শুনি, এর জন্য ধনীরা পয়সা দেবে না কেন, অথবা ধনীদের করের মাধ্যমে আরও পয়সা দেওয়া উচিত আর সেটা গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত। এই রবিনহুডের ধারণাটা অথবা ধনীদের কাছে থেকে নিয়ে গরিবদের বিলিয়ে দেওয়া ধারণাটাই গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর দুঃখের কারণ। রবিনহুডের এই আদর্শের জন্যই মধ্যবিত্ত শ্রেণীকে এত কর দিতে হয়। আসলে ধনীদের কর দিতে হয় না, এই মধ্যবিত্ত শ্রেণী, বিশেষ করে উচ্চশিক্ষিত আয়ের মধ্যবিত্ত শ্রেণী গরিবদের জন্য অর্থ দিয়ে থাকে। পুরো ঘটনাটা কিভাবে ঘটছে জানার জন্য আমাদের বিষয়টা ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা দরকার, তাই করের ইতিহাসটাও জানা দরকার। যদিও আমার উচ্চশিক্ষিত বাবা শিক্ষার ইতিহাস বিশেষজ্ঞ ছিলেন, অন্যদিকে আমার ধনী বাবা নিজেকে করের ইতিহাসের বিশেষজ্ঞ হিসেবে তৈরি করে নিয়েছিলেন। ধনী বাবা মাইক আর আমাকে বুঝিয়েছিলেন যে শুরুতে ইংল্যান্ড এবং আমেরিকায় কোনো কর ছিল না। কখনো কখনো সাময়িক কর বসানো হতো যুদ্ধের খরচ বহন করার জন্য। রাজা অথবা রাষ্ট্রপতি সবাইকে সেটাতে যোগ দিতে বলত। ব্রিটেনের নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 1789 থেকে 1816 অবধি কর ধার্য করা হয়েছিল, আর আমেরিকায় 1861 থেকে 1865 পর্যন্ত সিভিল ওয়ারের জন্য কর ধার্য করা হয়েছিল। 1874 সালে ইংল্যান্ডের নাগরিকদের উপর আয়কর স্থায়ীভাবে ধার্য করা হয়। 1913 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের 16তম সংশোধনের পর আয়কর স্থায়ী রূপ নিয়েছিল। একসময় আমেরিকাবাসীরা ট্যাক্সের বিপক্ষে ছিল। চায়ের উপর অত্যাধিক করই বোস্টন হারবারের বিখ্যাত টি পার্টির কারণ। এটি এমন একটি ঘটনা যা পরে রেভলিউশনারি ওয়ারের আগুন প্রজ্বলিত করেছিল। ইংল্যান্ড এবং আমেরিকা যুক্তরাষ্ট্র দু জায়গাতে নিয়মিতভাবে আয়কর দেওয়ার ধারণা স্বীকার করে নিতে প্রায় 50 বছর লেগেছিল। এই ঐতিহাসিক তারিখগুলি দেখে যেটা বোঝা যায় তা হলো, প্রথমে দু জায়গাতেই এই কর শুধু ধনীদের উপর ধার্য হয়েছিল। আমাদের ধনী বাবা মাইক আর আমাকে এই পরিস্থিতিটা বোঝাতে চেষ্টা করেছিলেন। তিনি বুঝিয়েছিলেন যে করের ধারণা জনপ্রিয় করার জন্য গরিব আর মধ্যবিত্ত শ্রেণীকে বলা হয়েছিল যে কর শুধু ধনীদের শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, যাতে অধিকাংশ লোক এটা মেনে নেয়। এইভাবে জনগণ আইনের সপক্ষে ভোট দিয়েছিল এবং এইভাবে এটি সাংবিধানিক বৈধ হয়েছিল। যদিও এর অভিপ্রায় ছিল ধনীদের শাস্তি দেওয়া, কিন্তু বাস্তবে এটা ঘুরে যারা এর সপক্ষে ভোট দিয়েছিল, অর্থাৎ গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীকেই শাস্তি দিয়েছিল। টাকা কড়ির স্বাদ পাওয়া মাত্রই সরকারের খিদে বাড়তে থাকে। তোমার বাবা আর আমি সম্পূর্ণ বিপরীত। তিনি গভর্নমেন্টের একজন ক্ষমতাশীল আমলা আর আমি একজন পুঁজিপতি। আমরা দুজনেই অর্থ পাই, কিন্তু আমাদের সাফল্যের মাপকাঠি সম্পূর্ণ বিপরীতমুখী। তাকে অর্থ খরচ করার জন্য এবং লোকেদের চাকরি দেওয়ার জন্য বেতন দেওয়া হয়। তিনি যত খরচা করেন তত বেশি লোককে চাকরি দিতে পারেন এবং তার সংস্থা তত বড় হয়। সরকারি হিসেবে তার সংস্থা যত বড় হয় তত তিনি শ্রদ্ধা পান। অন্যদিকে আমার সংস্থার আমি যত কম লোককে চাকরি দেব তত কম পয়সা খরচ হবে, আর ততই আমার সংস্থার বিনিয়োগকারীরা আমার শ্রদ্ধা করবেন। এজন্য আমি সরকারি লোকেদের পছন্দ করি না। অধিকাংশ ব্যবসায়ীদের থেকে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। সরকার যত বড় হবে তার পরিচালনার জন্য আরও অনেক ডলার করের প্রয়োজন হবে। আমার শিক্ষিত বাবা আন্তরিকভাবে বিশ্বাস করতেন সরকারের জনতাকে সাহায্য করা উচিত। তিনি জন এফ কেনেডিকে পছন্দ করতেন, বিশেষ করে তার পিস করের ভাবনা। তিনি এই ভাবনাটা এত পছন্দ করতেন যে আমার মা আর তিনি দুজনেই মালয়েশিয়া, থাইল্যান্ড আর ফিলিপাইন্সগামী পিস করের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিতেন। তিনি সবসময় অতিরিক্ত অনুদানের জন্য এবং পিস করের বেশি লোককে চাকরি দিতেন, সেটাই ওর কাজ ছিল। 10 বছর বয়স থেকেই আমি আমার ধনী বাবার কাছ থেকে শুনতাম যে সরকারি চাকরেরা একদল কুড়ে, চোর আর গরিব। বাবার কাছে শুনতাম যে ধনীরা লোভী, ঠগ আর তাদের আরও বেশি ট্যাক্স দিতে বাধ্য করা উচিত। দুপক্ষেরই বৈধ কারণ ছিল। শহরের সবথেকে বড় পুঁজিপতিদের কাছে কাজে যাওয়া আর এমন এক
বাবার কাছে বাড়ি ফেরা যা একই। সরকারের একজন উজ্জ্বল প্রতিনিধি আমার পক্ষে বোঝা বেশ কষ্টকর ছিল। কাকে বিশ্বাস করব তা বোঝা দুঃসাধ্য হয়ে উঠেছিল। তবুও করের ইতিহাস অধ্যয়ন করলে এই কৌতূহল উদ্দীপক পরিস্থিতির উদ্ভব হয়। যেমন বলেছি, করের উত্তরণ সম্ভব হয়েছিল এই জন্যে যে কারণ জনতা রবিনহুডের অর্থনীতি সিদ্ধান্তে বিশ্বাস করেছিল, যার বক্তব্য হলো ধনীদের কাছ থেকে নিয়ে বাকিদের দিয়ে দাও। কিন্তু সমস্যা হলো সরকারের অর্থের লোভ এত বেশি ছিল যে শিগগিরই মধ্যবিত্ত শ্রেণীর ওপরেও কর ধার্য করার প্রয়োজন হয়ে পড়ল। আর সেখান থেকে এটা কমে আরও নিচে বিস্তৃত হতে শুরু করলো। এদিকে ধনীরা একটি সুযোগ দেখতে পেলেন। তারা একই নিয়মে খেলাটা খেললেন না। যেমনটি বলেছি, ধনীরা আগেই জাহাজ যাত্রার যুগ থেকেই জনপ্রিয় কর্পোরেশন সম্বন্ধে জানতেন। এক একটি সমুদ্র যাত্রায় তাদের সম্পত্তির ঝুঁকি সীমিত করার জন্য তারা কর্পোরেশনের সাহায্য নিয়েছিলেন। ধনীরা তাদের অর্থ একটা কর্পোরেশনে রাখতেন। এই কর্পোরেশন সমুদ্রযাত্রায় আর্থিক ভার নিত। এই কর্পোরেশন তখন নতুন জগতের ধনসম্পদের খোঁজে জাহাজে যাত্রার জন্য নাবিক ভাড়া করত। যদি জাহাজটা হারিয়ে যেত, নাবিকরা মারা যেত, কিন্তু ধনীদের ক্ষতি হতো সীমিত। যেটুকু অর্থ তারা এই বিশেষ সমুদ্রযাত্রার জন্য বরাদ্দ করেছে শুধু ততটুকুই ক্ষতি হতো। পরবর্তী চিত্রে দেখাচ্ছে আপনার ব্যক্তিগত আয়ের বিবৃতি আর ব্যালেন্স শিটের থেকে কর্পোরেট স্ট্রাকচার বা সংগঠন অবস্থান কিভাবে পৃথক। ধনীরা কর্পোরেশনের আইনসম্মত কাঠামো এবং ক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহাল, ফলে তারা গরিব আর মধ্যবিত্তদের তুলনায় সুবিধা বেশি পায়। আমার সমাজবাদী বাবা এবং পুঁজিপতি বাবাকে শিক্ষক হিসেবে পাওয়ায় আমি দ্রুত এই কথাটা বুঝেছিলাম। তাই পুঁজিপতিদের চিন্তাধারাই আমার কাছে আর্থিকভাবে বেশি ন্যায্য মনে হয়। আমার মনে হয়েছিল সমাজবাদীরা শেষ পর্যন্ত তার আর্থিক শিক্ষার অভাবের জন্য নিজেকে কষ্ট দেয়। জনতা যতই ধনীদের কাছে না যুক্তি দেখাক না কেন, ধনীরা সবসময় তাদের হারাবার উপায় খুঁজে নিতে পারে। এইভাবেই শেষ পর্যন্ত মধ্যবিত্ত শ্রেণীর উপর কর ধার্য করা হয়েছিল। ধনীরা বুদ্ধিজীবীদের হারিয়ে দিতে পেরেছিল কারণ তারা অর্থের ক্ষমতা বুঝেছিল, আর এই বিষয়টি স্কুলে কখনোই শেখানো হয় না। ধনীরা কিভাবে বুদ্ধিজীবীদের হারিয়ে দিয়েছিল? ধনীদের কাছ থেকে নামক করটি আইনসম্মত হওয়ার পর সরকারের ভাণ্ডারে স্রোতের মতো অর্থাগম হতে থাকলো। প্রথমে জনতা খুশি হয়েছিল। সরকারি কর্মচারী আর ধনীদের হাতে অর্থ যেতে শুরু করলো। সরকারি কর্মচারীদের কাছে চাকরি আর পেনশনের রূপে অর্থ পৌঁছে গেল। ধনীদের ফ্যাক্টরি সরকারি কন্ট্রাক্ট পেলে তাদের কাছেও পৌঁছে গেল সেই অর্থ। সরকার প্রচুর অর্থের মালিক হয়ে উঠল, কিন্তু এই অর্থের ব্যবস্থাপনা নিয়ে সমস্যা দেখা দিল। অর্থের সত্যিই কোনো রিসার্কুলেশন অর্থাৎ পুনঃপ্রয়োগের ব্যবস্থা ছিল না। অন্য কথায়, আপনি যদি সরকারের পদস্থ কর্মচারী হন, সরকারের নীতি অনুযায়ী আপনি অতিরিক্ত অর্থ বাকি রাখতে চাইবেন না, পুরোটাই খরচ করতে চাইবেন। কারণ আপনি যদি আপনার জন্য নির্ধারিত অর্থ খরচ করতে সক্ষম না হন, তাহলে পরের বাজেটে এই অর্থ হারাবার ঝুঁকি থাকবে। আপনাকে কোনো মতেই যোগ্য বলে মনে করা হবে না। অথচ ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ সংরক্ষণ করতে পারলে তারা পুরস্কৃত হয় এবং যোগ্য বলে পরিণত হয়। সরকারের এই ক্রমবর্ধমান খরচের চক্র যাতে বাড়ে, অর্থের দাবিও তত বাড়তে থাকে। আর ধনীদের উপর কর চাপাও রীতি নিম্ন আয়ের লোকেদের অন্তর্ভুক্ত করার পরিবর্তিত করা হয়। ক্রমশ যেসব গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা এই রীতির জন্য ভোট দিয়েছিল, তারাও এর অন্তর্ভুক্ত হয়ে গেল। সত্যিকারের পুঁজিপতিরা ফাঁকি দেওয়ার পথটি খুঁজে বের করতে তাদের আর্থিক জ্ঞানকে কাজে লাগায়। তারা কর্পোরেশনকে রক্ষা করার দায়িত্ব ফিরে যায় কর্পোরেশনের ধনীদের রক্ষা করে। কিন্তু যারা কখনো কর্পোরেশনের গঠন করেনি, তারাও জানে না যে কর্পোরেশনের আসলে শুধু আইন সংক্রান্ত তথ্য সমৃদ্ধ কিছু ফাইল বা ফোল্ডার যা অ্যাটর্নির অফিসে রাখা থাকে, তারা যা একটি রাজ্য সরকারের এজেন্সির সঙ্গে রেজিস্ট্রিকৃত থাকে। এটি কর্পোরেশনের নামাঙ্কিত একটি বড় বাড়ি নয়, এটি কোনো কারখানা বা জনগোষ্ঠীও নয়। কর্পোরেশনের শুধু একটি আইনসম্মত আত্মাহীন একটি ভাণ্ডার, যাতে ধনীদের ধন সুরক্ষিত থাকে। স্থায়ী আয়ের আইন জারি করার পর আবার একবার কর্পোরেশনের ব্যবহার জনপ্রিয় হয়, কারণ কর্পোরেশনের তুলনায় ব্যক্তিবিশেষকে বেশি কর দিতে হয়। উপরন্তু যেমনটি আগে বর্ণনা করা হয়েছে, কর দেওয়ার আগেই কর্পোরেশনের পরিধি থেকে ডলার মারফত কিছু ব্যয়ভার গ্রহণ করা যায়।